একটা ছেলের পুরো গল্প, এটা সবাই শুনে যাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট সব করবেন প্লিজ 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 প্লিজ। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আসে আব্বু আব্বু বলতে। আমি অবাক হয়ে যাই। অবাক হয়ে বললাম, এই বাবু তুমি কি বলতেছো? কে তোমার আব্বু? তুমি কাকে আব্বু বলতেছো? সো বাচ্চাটা না 2-4 বছরের ছিল, একদম আমার হাঁটুর সমান। সো বাচ্চাটা দৌড়ে এসে আমার পা একদম শক্ত করে জড়িয়ে ধরে, তারপরে আমাকে আব্বু আব্বু ডাকা শুরু করে। এরপর আমি অবাক হয়ে গেলাম। তারপরে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো মহিলা নেই। এটা কার বাচ্চা সেটা আমি নিজেও জানি না। আমি যতই বাচ্চাটাকে সরিয়ে দিচ্ছি, যতই সরিয়ে যেতে ধরতেছি, ততই বাচ্চাটা পিছন পিছন দৌড়ে এসে আমার পাই জড়িয়ে ধরতেছে, আমাকে আবারও আব্বু আব্বু ডাকা শুরু করতেছে। তো বেশ কিছুক্ষণ পরে না আশেপাশের মানুষেরা আমাকে বলা শুরু করলো, আপনার বাচ্চা না হলে আপনাকে কেন আব্বু ডাকবে? ফাইজলামও করতেছেন, বাচ্চা নিয়ে যান এখান থেকে। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, আমার বয়স মাত্র 22 বছর, আমি কোনো বাচ্চার বাবা না। আমি এখানে এই এলাকায় প্রথমবার এসেছি ঘুরতে, তাও আবার একটা ফ্রেন্ডের সাথে। আর আমার ফ্রেন্ডটাও নেই, ওই পাশে একটা কাজ করতে গিয়েছে। আশেপাশে যত মানুষ ছিল সেই মানুষগুলোকে আমি কিচ্ছু বুঝাতে পারিনি যে এটা আমার বাচ্চা না। ওরা কেউ আমার কথা বিশ্বাস করছিল না। বেশ কিছুক্ষণ পরে না একটা মহিলা আসলো। একটা মহিলা এসে আমাকে বলল, কি গো তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি কি বলতেছেন এগুলা? আমি আপনাকে চিনি না, আপনি এসে বলতেছেন কি গো, মানে আমি আপনার কি হই? তখন সে বলল, নাটক করিও না, তাড়াতাড়ি চলো। এরপর আমি আরো অবাক হয়ে গেলাম। তারপর আমি খেয়াল করে দেখতে পেলাম আমার আশেপাশে কিছু মানুষ চলে আসলো। কিছু মানুষ আসার পর আমাকে বলল, এটা আপনার ওয়াইফ আর এই সন্তানটা হচ্ছে আপনার। তারপরে চলে আসলো আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ডও ওখানে এসে না কোনো সাউন্ড করতে পারলো না, মানে এত মানুষের ভিড়ে আমাদের কথার কোনো মূল্যই নেই। তারপর আমাদের দুজন ফ্রেন্ডকেই নিয়ে যায় একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাদের দুজনকে বন্দি করে রাখে। আর সঙ্গে ওই মহিলাটাও ছিল বাচ্চাটাকে নিয়ে। তারপরে কিছুক্ষণ পর মোটা সোটা করে একটা লোক আসলো। লোক এসে আমাদের দুজনের মানিব্যাগ কেড়ে নিল। এরপরে আমার মানিব্যাগ থেকে আমার এনআইডি কার্ডটা বের করলো। বের করে একটা কাগজ নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাকে বললো, এখানে সই করো। এরপরে আমি সই করতে চাইনি, আমাকে জোর করে ওখানে সই করানো হয়। আমার ফ্রেন্ডকেও সই করানো হয়। এরপরে সেই লোকটা বলল, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন যেখানে খুশি তোমরা যেতে পারো। এরপর আমি অবাক হয়ে গেলাম। আমার মাথার মধ্যে মনে হয় পুরো আকাশটাই ভেঙে পড়লো। এরপর আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। ফ্রেন্ড আর আমি উঠে রুম থেকে বের হলাম। বেরিয়ে যাচ্ছিলাম তো দেখতেছি আমাদের পিছন পিছন সেই মহিলাটাও আসতেছে বাচ্চাটাকে নিয়ে। আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। তারপর বাসের মধ্যে উঠলাম। বাসের মধ্যে উঠে কি আর করার, মানে আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। এটা কি হলো আমার জীবনে? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল। তারপর সেই মহিলাটাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার নাম কি? আপনি চাচ্ছেনটা কি? একবার বলবেন প্লিজ? এইভাবে আমাকে ফাঁসানোর মানেটা কি? তো দেখলাম সে কোনো কথা বলতেছে না। এরপরে আমি ফ্রেন্ডকে বললাম, এই মহিলাকে নিয়ে এখন যাবো কই? তো আমার ফ্রেন্ডও কোনো কথা বলতেছে না। আমার ফ্রেন্ডও পুরো অবাক, কারণ আমরা নতুন জায়গায় গিয়েছি একটা কাজে, সেই জায়গায় গিয়ে আমরা এইভাবে ফেসে গিয়েছি। তারপর আমার ফ্রেন্ড বললো যে এগুলো বাসায় জানানোর কোনো প্রয়োজন নেই, আমরা যেখানে থাকি ওখানে একটা তোকে রুম নিয়ে দিব। আসলে আমরা একটা ব্যাচেলার রুম নিয়ে থাকি, মানে যেগুলো ম্যাচ বলে, মানে হোটেলে থাকি আমরা। সো তারপরে একটা রুম ভাড়া নিয়ে দিল আমার ফ্রেন্ড। এরপরে আমরা সেই রুমে গিয়ে উঠলাম। তারপর সেই মহিলাটাকে আমি বললাম যে দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, হঠাৎ করে আপনি আমার পিছু নিয়েছেন। সো আপনি আমার সঙ্গে কথা বলবেন না প্লিজ। আপনি বাউন্ডারির ওই দিকে থাকবেন, আমি এই দিকে। আর আপনি আপনার সময় মতো এখান থেকে চলে যাবেন, এটা আপনার জন্য ভালো, কারণ আমি আপনাকে কোনো দিনও মেনে নিতে পারবো না। তো সঙ্গে সঙ্গে দেখলাম মহিলাটা মানে বোরকাটা খুলে ফেললো। সো বোরকাটা খোলার পর দেখতে পেলাম উনি কোনো মহিলা না, উনি একজন মেয়ে। ওনার বয়স এরকম 18-19-এর মতো হবে। হ্যাঁ, এরপর আমি বললাম যে আপনি আসলে কি, আমাকে বলুন তো। তখন সেই মেয়েটা বলল, আই এম সরি, আসলে আমি এটা আপনার সঙ্গে করা উচিত করিনি। এরপরে আমি বললাম যে আপনি কি চাচ্ছেন এটা আমাকে ক্লিয়ার করে বলেন। তারপর সেই মেয়েটা বলল, আসলে আমার পুরো ফ্যামিলির মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বড় হয়েছি আমার মামার কাছে। আমার এই বাচ্চাটা কিন্তু আমার না, এই বাচ্চাটা হলো আমার বড় বোনের। ও বললাম না, আমার ফ্যামিলি পুরো অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে এই বাচ্চাটিকে আমি বড় করেছি। এই বাচ্চাটা ছোট থেকে আমাকে আম্মু আম্মু বলে ডাকে। আর যে কোনো মানুষকে দেখলেই, মানে ছেলে বা কোনো পুরুষ মানুষকে দেখলে সে আব্বু আব্বু ডেকে ফেলে এরকম করে। তো আপনাকে ডেকেও না এরকম আব্বু আব্বু ডাকলো।
তখন আমি বললাম, আমাকে দেখে আব্বু আব্বু ডাকতেই পারে স্বাভাবিক, কিন্তু আপনি এইভাবে আমাদেরকে ফাঁসিয়ে মানে এইভাবে বিয়ে করে নিলেন আমাকে, এটা এটা কিন্তু আপনি ঠিক করলেন না। আপনার জন্য আমার পুরো জীবন শেষ হয়ে গেল, আমার বাবা মাকে আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতেছি না। তখন সেই মেয়েটা বলল যে দেখুন, আসলে আমি বাস্তবতার শিকার হয়ে এগুলো করতে বাধ্য হয়েছি। আসলে আমার মামা আমাকে ডিরেক্ট বলেছে যে সে নাকি আর আমাকে দেখে রাখতে পারবে না, আর একটা মানে প্ল্যান করেছিল, সেটা হচ্ছে যে কোনো ছেলে মানুষকে দেখলে যদি বাচ্চাটা আব্বু আব্বু বলে ডাকে, সঙ্গে সঙ্গে তুই এসে ধরে ফেলবি ওই লোকটাকে, আর আমরা ধরে ধরে বিয়ে দিয়ে দিব, তারপর তুই ওই লোকের সঙ্গে চলে যাবি, তোকে আর আমি পুষতে পারবো না, মানে রাখতে পারবো না আমার কাছে। এইভাবে মেয়েটার মামা মেয়েটাকে বলছিল। তারপর আমি পুরো স্টোরিটা শুনে অবাক হয়ে গেলাম। যতটা রাগ ছিল মেয়েটার উপর, ততটা রাগ নেই, আস্তে আস্তে রাগ কমতে লাগলো। এরপর আমি বললাম, ঠিক আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার কোনো চাকরি বাকরি আপাতত নেই, আমি একটা ভালো চাকরি খুঁজে নিচ্ছি। তখন বললো যে ঠিক আছে। তারপরেও যতই হোক না কেন আমি তাকে মন থেকে মেনে নিতে পারিনি। এরপরে আমি একটা চাকরি বাকরি করা শুরু করলাম, বাসাতেও জানাইনি, বাসায় গেছি আসছি, কিন্তু বাসায় একটা সাউন্ডও করিনি, বা বাসার মানুষের মানে বাসার মানুষ কেউ জানে না। এইভাবে কেটে গেল প্রায় 1 বছর। 1 বছর পর আমি আমার বাসায় জানালাম। বাসায় জানানোর পর খুব ঝামেলা হয়, বাসায় মেনে নেয় না। তারপরে আমরা দুজন বাসায় যাইও নি। আমি একটা কাজ ম্যানেজ করেছিলাম, এই 1 বছর সেই কাজটা করলাম। 1 বছর কাজটা করার পর টুকটাক সংসার চলছিল, তো এই কাজটাও না আমার হাত থেকে হারিয়ে যায়, মানে এই কাজটাও আমি হারিয়ে ফেলি। তখন সংসার চালার মতো কোনো উপায় ছিল না। কিস্তি করি আশেপাশে অনেক কয়েক জায়গায় লোন তুলে চাকরি বাকরি করার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই না কোনো লাভ হয় না। বাসা থেকেও কোনো সাপোর্ট নেই। বাসা থেকে ডিরেক্ট বলে দিয়েছে, তুই আর আমাদের বাসায় উঠবি না, তোর মতো ছেলের আমার প্রয়োজন নাই, এইভাবে বলছে বাসায়। সো বাসায় যাওয়ারও অপশন নাই, কি করব না করব বুঝতেছি না। বাচ্চাটাও প্রায় হালকা হালকা বড় হয়েছে, বাচ্চাটাকেও স্কুলে ভর্তি করে দেওয়া লাগবে। যতই হোক আমার বাচ্চা না, কিন্তু তারপরেও তো বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, এটা দেখতে হবে, তাই না? সো যখন আমার চাকরি বাকরি কিচ্ছু নেই, আশেপাশে অনেক লোন হলো, লোন কিভাবে শোধ করব এগুলোও বুঝতেছি না। আর আমার যে ফ্রেন্ডটা ছিল সেও নাই, সে তার মতো বাসায় চলে গেছে। এরপরে একদিন এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো। সেই বড় ভাইকে সমস্ত ঘটনা খুলে বলার পর বড় ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল। এরপর আমি অনেক খুশি হলাম, অনেক খুশি হয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখতে পেলাম বাচ্চাটাই শুধু বাসার মধ্যে আছে, কিন্তু সেই মেয়েটা নেই, মানে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটা বাসায় নেই। সো আমি অনেকক্ষণ চুপচাপ রইলাম, বাচ্চাটার সঙ্গে খেলতেছি, বাচ্চাটাকে আনন্দ দিচ্ছি। সো কোনো মতেই না তার দেখা পাচ্ছিলাম না। প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেল, 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3-4 দিন পার হয়ে গেল, মানে সেই মেয়েটার আমি দেখা পাইনি। এরপরে আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। বাসায় গেলাম বাচ্চাটাকে নিয়ে। বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু খুলে বললাম। যতই হোক বাবা মা তো মেনে নিয়েছে আমাকে আর সেই বাচ্চাটাকে, কিন্তু এই মেয়েটাকে আমি আর খুঁজেই পাইনি। এরকম করে প্রায় আরো 2-3 মাস কেটে যায়। বাচ্চাটাকেও আমার বাবা মা মানিয়ে নিয়েছে বাসায়। সো আমার সেই বন্ধুর সঙ্গে একদিন দেখা হয়ে গেল, যেই বন্ধুর সঙ্গে আমি ফেসে গিয়েছিলাম, মানে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম, সেই বন্ধুর সঙ্গে দেখা হলো। সেই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বন্ধুকে বললাম, দোস্ত কি খবর? তারপরে সে আমাকে বলল, আমার বিয়ে, তোর দাওয়াত। এরপরে আমি তার বিয়েতে চলে গেলাম, মানে দাওয়াত দিয়েছে যেহেতু ছোটবেলার ফ্রেন্ড। সো বিয়েতে যাওয়ার পর বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমি সেই মেয়েটাকে দেখতে পাই। লাল শাড়ি পরা, হাতে লাল চুড়ি, মানে একদম মেসিং ড্রেস। তারপরে দেখতে পেলাম তার পাশ দিয়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এরপরে আমি তাকে দেখে প্রায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এরপরে আমি তার কাছে গিয়ে তাকে বললাম, তুমি এখানে কেন? তুমি এখানে কি করে এলে? আর এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে ফাঁসিয়ে বিয়ে করে বাচ্চাটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এভাবে পালানোর মানেটা কি? তো তখনই তার সঙ্গে যে লোকটা ছিল সেই লোকটা আমাকে এসে বলে, আপনার প্রবলেম কোথায়? এটা আমার স্ত্রী, আপনি আমার স্ত্রীকে এরকম করে কথা বলতেছেন কেন? আপনার তো সাহস কম নয়। সেই লোকটা অনেক চেঁচামেচি করে আশেপাশের কিছু মানুষকে জড়িয়ে আমার দিকে আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দিল। এরপরে কিছু মানুষ ধাক্কাধাক্কি করলো আমাকে, আমি অনেকটা আঘাত পেলাম। তারপর দৌড়ে আসলো আমার বন্ধু দৌড়ে আসার পর আমার বন্ধু অবাক হয়ে গেল সেই মেয়েটাকে দেখে। তারপর আমার বন্ধু সবকিছু খুলে বলল সবাইকে। এরপর যে লোকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেই লোকটা নাকি এই মেয়েটার হাজবেন্ড, মানে আমার স্ত্রীর হাজবেন্ড।
এরপরে দেখতে পেলাম আমার স্ত্রীর চোখে পানি। এরপর আমি বললাম, তুমি এটা না করলেও পারতে আমার সঙ্গে। আসলে আমার সেই বন্ধুর বিয়ে বাড়িতে আমি যে এতটা অপমান হয়েছি যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তারপর আমি সেখান থেকে চলে যাই। কেন যেন অজান্তেই আমার চোখ দিয়ে পানি চলে আসলো। এরপরে জানতে পেলাম যে আমার সংসারে যখন অভাব চলছিল, আমার সঙ্গে যে 1 বছর সংসার করছে, এই 1 বছরের মধ্যে অন্য একজন মানুষের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। তারপর যখন আমার সংসারে অভাব শুরু হলো, তখন সে সুযোগ বুঝে বাচ্চাটাকে ফেলে চলে গেল। আসলে একটা মেয়ের এরকম পরিস্থিতি দেখে আমি নিজেই মানিয়ে নিয়েছিলাম। এরকম পরিস্থিতিতে যেই মানুষটা পাশে থাকে সেই মানুষটাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারে একটা মানুষ, কতটা স্বার্থপর হলে এইরকম কাজটা করে। আসলে এই গল্পটি আমাকে যে দিয়েছে সে লাস্টে এই কথাটা লিখেছে যে নারী যেই অবস্থাতেই থাকুক না কেন, বেটার অপশন পেলে সেই নারী আপনাকে ছেড়ে চলে যাবেই, কনফার্ম। সো গাইস, এই পুরো গল্পটি কারা কারা শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন জীবনের গল্প শুনতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবে। আর তোমাদের যদি কারো জীবনের গল্প বলার থাকে, সো আমাকে মেসেজ করতে পারো, আমি কিছু পেমেন্ট নিয়ে গল্প শেয়ার করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।